নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা ধ্বনিতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো স্বরধ্বনি। স্বরধ্বনির যে উচ্চারণ স্থান, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের দিন আমরা ধ্বনিতত্ত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে সেটি দেখতে পারো। আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশি দেরি না করে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। তো আজকের ক্লাসে প্রথমেই যেটা বলবো সেটা আগের দিনেও তোমাদের সাথে আলোচনা হয়েছিল, সেটা হলো বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। এটা নিয়ে কথা বলার একটু কারণ আছে। সেটা হলো বিভাজ্য ধ্বনিকে আমরা জানি যে ভাঙা যায়, যেমন রাম যায়, এই যে কথাটা র আ, এই যে বিষয়টা, এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরকে ভাঙা গেছে, প্রত্যেকটা ইউনিটে ভেঙে দেওয়া গেছে। কিন্তু অবিভাজ্য ধ্বনি, তাকে তো ভাঙা যায় না, ঠিক আছে? তো তাই জন্য দেখো, তাকে তাহলে কেন ভাঙা যাচ্ছে না, কিসের কারণে ভাঙা যাচ্ছে না? আসলে অবিভাজ্য ধ্বনিতে এই যে রাম যায়, এই কথাটা, এটা কিন্তু একটা সুরের প্রবাহ আছে এই কথাটার মধ্যে। এই সুর বা টোনটাকে তো আর ভাঙা যায় না। সুর, সেটাকে কিভাবে ভাঙবো? তো তাই এটাকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। এবার এই যে সুরের প্রবাহ, সুরের প্রবাহ বলতে আমরা ঠিক কি বুঝি? রাম যায়, আমরা বিভিন্ন গল্প যখন পড়ি বা কোনো লেখা পড়ছি, সেখানে আমরা জ্যোতি চিহ্নের ব্যবহার করে থাকি। পূর্ণচ্ছেদ থাকে, বিস্ময়সূচক চিহ্ন থাকে, প্রশ্ন চিহ্ন থাকে, বিভিন্ন চিহ্ন দিয়ে আমরা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি, কি বোঝাতে চাইছি সেটা প্রকাশ করি। তো এই যে বিষয়টা, এখানেই হচ্ছে পার্থক্য। কি পার্থক্য? যে রাম যায় যখন জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে দেখো, আমি এখানে দেখিয়েছি, একটা চিহ্ন দিয়ে বুঝিয়েছি, সেই চিহ্নটা কি? উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ সুরের প্রবাহটা উপরের দিকে। রাম যায়, এই যে বিষয়টা। আর রাম যায় মানে রাম যায়, এই যে বিষয়টা, সেখানে বিবৃতিমূলক বাক্য হয়ে যাচ্ছে সেটা, এবং সুরটা নিচে নেমে যাচ্ছে। এই অবিভাজ্য ধ্বনি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, তোমাদের বইতে আছে অবিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা। কিন্তু সেই আলোচনায় আমরা পাবো স্বরাঘাত, শ্বাসাঘাত, জ্যোতি, দৈর্ঘ্য, অনুনাসিকতা, এই যে বিষয়গুলো। আর বিভাজ্য ধ্বনিতে আমরা পাবো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনি, আমরা ছোটবেলাতে কি পড়েছিলাম? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে? তখন আমরা তো এক চান্সে বলে দিতাম যে স্বরবর্ণ মানে যে বর্ণগুলো নিজেরাই উচ্চারিত হতে পারে বা নিজেরাই আম, একা একাই তাদেরকে লেখা যায়, তারা লেখা যেতে পারে, কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, এটাকেই আমরা ব্যঞ্জন বর্ণ বলতাম, তাই তো? এই উদাহরণ, এই সংজ্ঞাটাই আমরা ছোট থেকে জেনে এসেছি, যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, আর স্বরবর্ণ একা একাই উচ্চারিত হতে পারে, এটাই আমরা জেনে এসেছি। কিন্তু আজকে আমরা সেই বিষয়টাকে পুরোপুরি ক্রস চিহ্ন দিয়ে দেবো, এটা আর চলবে না। এটাকে আমাদেরকে একটু মাথা থেকে বের করে দিতে হবে, কারণ আমরা একটু বড়ও হয়েছি, আর আমরা এখানে স্বরবর্ণ পড়ছি না, আমরা এখানে পড়ছি স্বরধ্বনি, ধ্বনি তত্ত্ব, যেখানে আমাদের মুখের ভাষা নিয়ে আলোচনা হয়, মুখের কথা নিয়ে আলোচনা হয়। ধ্বনি অর্থাৎ যেটা আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হচ্ছে, সেই ধ্বনিকে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির যে সংজ্ঞাটা, সেটা তাহলে কি হবে? স্বরধ্বনি কাকে বলে আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, কি বলবো? স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় আর ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনিকে নিয়ে উচ্চারিত হয়, এটা কি বলবো? না, এটা বলবো না। তাহলে কি বলবো? দেখো, এখানেই ভাষা বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করে, অনেক রকম গবেষণা করে, বেশ কিছু বিষয়কে মাথায় রেখে আমাদের সামনে একটা সংজ্ঞা, মোটামুটি একটা সংজ্ঞা দিতে পেরেছেন, যেখানে তারা খুব গুরুত্ব দিয়েছেন আমাদের বাকযন্ত্রকে। এই বাকযন্ত্রের মধ্যেই থাকে শ্বাসনালী, এই বিষয়টা তোমরা জানো, এবং শ্বাসনালীর মধ্যে থাকে স্বরযন্ত্র।
তার অন্তর্গত স্বরতন্ত্রী অর্থাৎ ভোকাল কর্ড, যেটা আমাদের কথা বলতে সাহায্য করে। তো এই ভোকাল কর্ড বা স্বরতন্ত্রী, এই সময় যে কথা যখন আমরা বলছি তখন শ্বাস বায়ুর একটা কাজ থাকে, শ্বাস বায়ু চলাচল করে বলেই আমরা কথা বলতে পারি। সেই শ্বাস বায়ুটা কোথাও কোথাও বাধা পায় বলে আমরা বিভিন্ন রকম কথা উচ্চারণ করি। তো এই যে আমাদের কথা বলার ধরন বাংলা ভাষায়, সেখানে এই যে শ্বাস বায়ু যে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হচ্ছে, এই যে বাধা যে পাচ্ছে, বাধার পরিমাপের উপর নির্ভর করে আমাদের ভাষা বিজ্ঞানীরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা নির্দেশ করেছেন। বাধার উপর নির্ভর করে মাত্রাগত প্রভেদকে গুরুত্ব দিয়ে বাধার মাত্রা কোথায় কত সেইটাকে তারা বিশ্লেষণ করেছেন, এবং অনেক বিশ্লেষণ করার পর তারা একটা জায়গায় উপনীত হয়েছেন যে বাধার মাত্রা বেশি হলে সেখানে 3 ধরনের জিনিস হয়: অবরোধ, বিস্ফোরণ, ঘর্ষণ। অর্থাৎ অবরোধ অর্থাৎ ক্লোজার, বিস্ফোরণ অর্থাৎ এক্সপ্লোশন, এবং ঘর্ষণ অর্থাৎ ফ্রিকশন। ঠিক আছে? মুখের মধ্যে, মুখবিবরের মধ্যে জিভ, ঠোঁট, এইগুলোর যে বিভিন্ন রকমের কাজ থাকে, ফাংশন থাকে, সেইগুলোর যে কোথায় বাধা পাচ্ছে, কার দ্বারা বাধা পাচ্ছে, কিভাবে বাধা পাচ্ছে, এই যে বিষয়গুলো, সেটার উপর নির্ভর করে যে ধ্বনিটা শোনা যায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে আমাদের সব থেকে বেশি বাধা পাই আমরা মুখের ভেতরে, সেটা আমরা রিয়েলাইজ করি না, কারণ আমরা তো ছোট থেকে বাংলা ভাষাতেই কথা বলি, ফলে সেই বিষয়টা আমাদের আত্মস্থ হয়ে গেছে। কিন্তু খুব ভালোভাবে বিশ্লেষণ করলে, খুব ভালোভাবে নজর করলে বোঝা যায় যে আমরা যখন একটা উচ্চারণ করছি, অ বলছি, আ বলছি, ক বলছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উচ্চারণ করছি, সেখানে যদি আমি একটা কোনো জিনিসকে বাদ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি, যদি জিভটাকে ধরে রেখে উচ্চারণ করার চেষ্টা করি, আমি কোনো কিছু উচ্চারণ করতেই পারবো না। অর্থাৎ জিভটার গুরুত্ব অপরিসীম। আর যেখানে বাধার মাত্রাটা কম তাকেই আমরা স্বরধ্বনি বলি। স্বরধ্বনি উচ্চারণ করতে তুলনামূলক কম বাধা পাই আমরা, শ্বাস বায়ু কম বাধা পায়। তো এই হলো মূল বিষয়, যে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির বৈচিত্র্য নির্ভর করে মূলত দুটি বিষয়ের উপর। এবার কিন্তু আমরা স্বরধ্বনির মধ্যে চলে আসছি, যে স্বরধ্বনির বৈচিত্র্য নির্ভর করে মূলত দুটি বিষয়ের উপর। সেই দুটি বিষয় কি? একটি বিষয় হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের কাল পরিমাপের উপর, অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণটা কতক্ষণ ধরে হচ্ছে, কতটা সময় ধরে হচ্ছে, সেইটাকে বলছে কাল পরিমাপ। ঠিক আছে? তার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে এটি হ্রস্ব স্বর, এটি দীর্ঘ স্বর, এই যে বিষয়টা আমরা বলে থাকি উচ্চারণের কাল পরিমাপের উপর নির্ভর করে। কিন্তু এই বিষয়টা আমাদের আলোচ্য বিষয় নয়, তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে এই বিষয়টা আলোচ্য নয়। সেখানে আলোচ্য কোনটা? তার পরেরটা। স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাস বায়ুর যাতায়াতের পথের আকৃতির ওপরেও নির্ভর করে স্বরধ্বনি কিরকম ভাবে উচ্চারিত হবে। এবার এই যে আকৃতি কথাটা বলা হলো, শ্বাস বায়ু যে যাতায়াত করছে সেই পথের আকৃতিটা কিরকম? সেই পথের আকৃতিটা তো এখান থেকে এইটা, এই যে গলা থেকে মুখের ঠোঁট পর্যন্ত। তাহলে সেখানে কোন কোন জিনিসটা স্থান পাবে? জিভ, জিভের অবস্থান, ঠোঁট, ঠোঁটের আকৃতি অর্থাৎ ওষ্ঠের আকৃতি। 3 নম্বরটা মুখ বিবরের শূন্যতার পরিমাপ, এটা বিবর হবে। মুখ বিবরের শূন্যতার পরিমাপ, অর্থাৎ আমাদের মুখের যে গহ্বর, যেখানে জিভটা আছে, জিভটা যে নড়াচড়া করছে, এই যে মুখ বিবর, সেই মুখ বিবরের শূন্যতার পরিমাপটাও কিন্তু নির্ভর করে। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হলো এই মুখ বিবরের যে শূন্যতার পরিমাপ, অর্থাৎ যেখানে আমাদের জিভটা নড়াচড়া করছে, সেই জায়গাটার পরিমাপ কিভাবে করব? জিভটা কোথায় উঠছে, কোথায় নামছে, কতটা ভেতরে যাচ্ছে, এই বিষয়টাকে আমরা কিভাবে ধরবো? তার তো একটা মাপকাঠি দরকার। তার জন্য ভাষা বিজ্ঞানীরা কি ঠিক করলেন? একটা কাল্পনিক মাপকাঠি ঠিক করলেন, যে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, তার ভিত্তিতে আমরা আলোচনা করব যে কিভাবে উচ্চারণ করা হচ্ছে এক একটা ধ্বনি। তো সেই হিসাবে ওনারা যে কাল্পনিক মাপকাঠিটি দেখিয়েছেন আমাদের,
সেটার চিত্রটা তোমাদের বইতে দেওয়া রয়েছে। তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে দেখো, এই রকম একটা চিত্র তোমরা দেখতে পাবে। তো এই যে চিত্রটা রয়েছে, এই চিত্রটাতে দেখো এই দিকে যে এইটা যেটা রয়েছে, দেখো একটা হেলানো মতন একটা দাগ রয়েছে, এবং এই দিকের দাগটা দেখো একদম স্ট্রেট। ঠিক আছে, তো কেন এটা হেলানো এবং এটা স্ট্রেট? আসলে এই হেলানো যে দাগটা, সেটা দিয়ে তিনি আমাদের জিভের সম্মুখ ভাগটাকে বুঝিয়েছেন ভাষাবিজ্ঞানীরা। আমাদের জিভের যে সম্মুখ ভাগ, সেটাকে বোঝাতে একটু হেলিয়ে সেই বিষয়টাকে বুঝিয়েছেন একটা হেলানো দাগ দিয়ে। সম্মুখ ভাগ, কিসের সম্মুখ? জিভের। আর এই যে সোজা দাগটা, এটা হলো পশ্চাৎ ভাগ। কিসের পশ্চাৎ? জিভের পশ্চাৎ ভাগ। আশা করি বোঝা গেছে। এরপর এই যে দুটো যে লাইন দিয়ে তিনটে ভাগ করা হয়েছে, সেটা হলো জিভটা উপরে উঠছে নাকি নিচে নামছে, উচ্চ নাকি নিম্ন, নাকি নিম্ন মধ্য, এই যে বিষয়টা, সেটার জন্য এই দুটো দাগ দিয়ে ভাগ করা হয়েছে। এটা কিন্তু জিভের যে ভাগ। আর এই বিষয়টা রয়েছে কিন্তু আমাদের মধ্যে এইরকম ভাবে, সেই ছবিটা আমি দেখাচ্ছি। এই যে এটা হলো সামনের দাগটা, পিছনের দাগটা হলো এরকম, সেইভাবেই রয়েছে। তো এইবার হচ্ছে এইটা যে ভাগ করা হয়েছে, এটা হলো এক, এটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন, এটা হলো চার, এটা পাঁচ, ছয়, সাত, আট। কিন্তু আমাদের স্বরধ্বনি কটি? 7টি স্বরধ্বনি। তার কারণ হলো আমাদের একটা কেন্দ্রীয় স্বরধ্বনি আছে, যেটা আমরা মিডিলে উচ্চারণ করি, যেটাতে জিভ ওপর নিচ কোথাও করছে না, মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় থেকে উচ্চারণ করছে, সেটা হলো আ। তো এই আ হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। এটা কিন্তু মনে রাখবে। আমি কয়েকটা বিষয় তোমাদেরকে আরো ছক দেখাবো, কিন্তু আপাতত আগে একটা প্রাথমিক ধারণা এখান থেকে তোমাদেরকে দিচ্ছি। সেটা হলো কেন্দ্রীয় স্বরধ্বনিটা হলো আ। আর এই 1 নম্বরে আছে ই, হ্রস্ব ই। 2 নম্বরে আছে এ। 3 নম্বরে আছে এ, বা আ দিয়েও অনেকে লিখে থাকেন। 6 নম্বরে আছে অ। 7 নম্বরে আছে ও। 8 নম্বরে আছে হ্রস্ব উ। হলো কি 7টা? 1 2 3 4 5 6 7। এবার এই বিষয়টা আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করব আরো 2-3টে ছক দেখিয়ে। দেখো এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাতে দেখো, যেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কি রকম ভাবে আছে। এটা হচ্ছে জিভের সম্মুখ ভাগ বোঝাতে এই যে 1 2 3 4, দেখো তোমরা একটু ছবিটা আমি ক্লোজ করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো যে 1 2 3 4, আর এদিকে 5 6 7 8, অর্থাৎ এটা জিভের পশ্চাৎ ভাগ, এটা জিভের পশ্চাৎ ভাগ, আর এটা জিভের সম্মুখ ভাগ। সম্মুখ ভাগটা একটু হেলানো, আর পশ্চাৎ ভাগটা একদম স্ট্রেট। এবং এই লাইনগুলো দিয়ে, এই যে লাইনগুলো দেওয়া আছে, এগুলো জিভের ওঠা নামাটাকে বোঝাতে চাইছে, জিভটা উঠে যাচ্ছে নাকি জিভটা নিচে নেমে যাচ্ছে, এটা বোঝাতে চাইছে। তো এটাই হলো বিষয়। দেখো সেই হিসাবে কিন্তু আমাদের নিচেতেও এই যে ছকটা দিয়ে রেখেছেন প্রাথমিক মৌলিক স্বরধ্বনি, সেটা হলো এই যে ছকটা দেওয়া রয়েছে। আশা করছি এটা বোঝা গেছে। এর পরের চিত্রতে আমরা চলে যাচ্ছি। এর পরের চিত্রতে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে দেখো, যেটা বললাম যে যেই যেই স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, তারা তোমাদের বইতে এটা রয়েছে, কিন্তু তোমাদের বইতে এতটা ছক আকারে এইভাবে দেওয়া নেই জিনিসটা। সেটা আমি তোমাদেরকে এই ছকটা দেখাচ্ছি, তোমরা পারলেই ছকটা নিজেদের খাতাতে লিখে নেবে। ফলে তোমাদের কিন্তু এই জিনিসটা একটা মানে সুন্দরভাবে তোমাদের কাছে থাকবে। তোমরা এই জিনিসটা একবার দেখলেই বুঝে যাবে যে আচ্ছা হ্রস্বই তাহলে কিভাবে উচ্চারণ হচ্ছে, কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখার, তাই জন্য তোমাদেরকে এতটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। তো সেখানে দেখো এই ছকটা আগে একটু বুঝিয়ে দিই। সেই ছকটাতে দেখো কি কি রয়েছে, যে
সম্মুখ আর প্রসারিত, কেন্দ্রীয়, মধ্যস্থ, পশ্চাৎ, কুঞ্চিত। আগে এইটা বোঝো, সম্মুখ অর্থাৎ জিভের সম্মুখ ভাগ, কেন্দ্রীয় অর্থাৎ জিভের যে সেন্ট্রাল পজিশন যেটাকে বলা হচ্ছে, আর পশ্চাৎ অর্থাৎ ব্যাক, যেটা আমরা ওই লাইনটা দেখলাম যে সম্মুখ ভাগ আর পশ্চাৎ ভাগ। সম্মুখ ভাগে উচ্চারিত হচ্ছে হ্রস্ব ই এ এ, পশ্চাৎ ভাগে উচ্চারিত হচ্ছে হ্রস্ব উ ও অ, আর কেন্দ্রীয়তে উচ্চারিত হচ্ছে আ। এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার যেটা সেটা হলো তাহলে জিহ্বার প্রসারণ হিসাবে বোঝা গেল কমপ্লিট। ওষ্ঠের আকৃতিটা সেই সময় কিরকম থাকছে, ওষ্ঠটা প্রসারিত থাকছে নাকি মধ্যস্থ থাকছে নাকি কুঞ্চিত থাকছে। তো এই জন্য ওষ্ঠের আকৃতিটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আর আর যেটা আছে সেটা হচ্ছে জিহ্বার উচ্চতা, অর্থাৎ জিভটা উপর দিকে উঠছে অর্থাৎ উচ্চ নাকি উচ্চ মধ্য নাকি নিম্ন মধ্য নাকি নিম্ন। আরেকটা হলো মুখ গহ্বরের শূন্যতার যে পরিমাপ সেটা কি রকম, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত নাকি বিবৃত। তো এই হলো ছকের বিষয়বস্তু। এবার সেই জায়গাতে একটা একটা করে বসিয়ে দেওয়া হয়েছে। হ্রস্ব ই যখন উচ্চারণ করছি তখন কিভাবে উচ্চারণ করছি, হ্রস্ব ই, জিভটা সামনের দিকে আসছে, সম্মুখ ভাগ, মুখটা কিরকম থাকছে, প্রসারিত হলো। আর হচ্ছে জিভের উচ্চতা কোথায় থাকছে, উচ্চ, মুখের যে মুখমণ্ডলের শূন্যতার পরিমাপটা কিরকম হচ্ছে, সংবৃত অর্থাৎ ক্লোজ। পরবর্তীতে চলে যাচ্ছি এ, এ, এ যখন উচ্চারণ করছি, এ, জিভ সামনে আর মুখ প্রসারিত, সেখানে উচ্চ মধ্যত থাকছে জিভের যে উচ্চতা। মুখগহ্বরের শূন্যতার পরিমাপটা কিরকম, অর্ধ সংবৃত অর্থাৎ হাফ ক্লোজ। এ, এ, নিম্ন মধ্যে থাকছে জিভ উচ্চতায়, আর মুখগহ্বরটা অর্ধ বিবৃত অর্থাৎ হাফ ওপেন, ঠিক আছে। আর ওষ্ঠের আকৃতি প্রসারিত এবং জিভের প্রসারণ সম্মুখ ভাগ। আর আয়ের ক্ষেত্রে আলাদা করে কিছু বলারই নেই, এটি কেন্দ্রীয় এবং মধ্যস্থ, আর নিম্ন আর বিবৃত অর্থাৎ আ, জিভ একদম নিচে পড়ে থাকছে এবং পুরো মুখ খোলা অর্থাৎ বিবৃত ওপেন, ঠিক আছে। পরেরটায় চলে যাই, অ, অ হচ্ছে দেখো নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত। তাহলে নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত বললে আ মানে এ আর অ, উচ্চ মধ্য এবং অর্ধ সংবৃত বললে এ আর ও, সেখানে পাল্টাচ্ছে কোনটা, ও উচ্চারণ হচ্ছে পশ্চাৎ ভাগে, আর সেটার ওটা উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা কুঞ্চিত হয়ে থাকছে। এবং হ্রস্ব উ যখন উচ্চারণ করছি তখনও কিন্তু আমাদের ওষ্ঠ কুঞ্চিত এবং জিভ পশ্চাৎ ভাগে থাকছে। এই বিষয়টাই কিন্তু দেখার। আশা করি তোমাদেরকে আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি যে আমাদের যে মৌলিক 7টা স্বরধ্বনি রয়েছে সেই মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণ স্থানটা ঠিক কোথায়। এর সঙ্গে তোমাদের বইতে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা সেইগুলো একটুখানি খেয়াল করবে। আশা করছি তোমাদের এখান থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ তোমাদের প্রশ্ন আসবে এরকম ভাবে যে হ্রস্ব ই সেটি কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, সম্মুখ নাকি পশ্চাৎ, এরকম দেওয়া থাকবে যে সম্মুখ, উচ্চ, সংবৃত একটা অপশন যদি দেওয়া থাকে, আর একটা অপশন দেওয়া থাকতে পারে যে পশ্চাৎ, সংবৃত, কুঞ্চিত, এরকম দেওয়া থাকতে পারে। তোমাকে এইরকম 4টে অপশনের থেকে যেটা হবে, হ্রস্ব ই এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হবে সম্মুখ, প্রসারিত, উচ্চ, সংবৃত। এর ক্ষেত্রে হবে সম্মুখ, প্রসারিত, উচ্চ মধ্য, অর্ধ সংবৃত। তারপরেরটাতে এর ক্ষেত্রে নিম্ন মধ্য, অর্ধ বিবৃত, সম্মুখ, প্রসারিত। আর এই দিকের ক্ষেত্রে এগুলোতে হবে পশ্চাৎ এবং কুঞ্চিত, উচ্চ সংবৃত, উচ্চ মধ্য অর্ধ সংবৃত হচ্ছে ও, আর নিম্ন মধ্য অর্ধ বিবৃত হচ্ছে অ। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো আজকে তোমাদের এই স্বরধ্বনির যে উচ্চারণ স্থান সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে সেটা নোটিফিকেশন চলে যায়।
আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে।